যারা ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করেছিল ২১ বছর, তাদের সম্পর্কে বা তারা কোথায় মুখ লুকাবে? আপনার কি উত্তর? এটার আসলে কোনো উত্তর নাই। সত্যি কথা বলতে কি, আহ, এই ভাষণের যে ভেতরের যে সত্যটা, সেটা তো অস্বীকার করার কারো উপায় নাই। সে যে ক্যাম্পেরই হোক, যে রাজনীতিরই হোক, যারা আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা এই মাটির মধ্যে যাদের অবস্থান সুদৃঢ়ভাবে দেশপ্রেমের ভিত্তিতে, তাদের পক্ষে এই ভাষণকে অস্বীকার করার কোনো উপায় নাই। যদি তারা এতদিন করে থাকে, হয়তো আমাদের দেশে সেই করুণ রাজনীতির কারণেই করেছে, এবং রাজনীতিতে যে ডিভাইডটা হয়েছে সেই ডিভাইডের একটা ভিকটিম হিসাবে আমি মনে করি আজকে ওই টাইপের মন মানসিকতার যারা ব্যক্তি, তারা আমাদের সামনে আছেন। সত্যি কথা বলতে কি, যে ভাষণের যে স্বতঃস্ফূর্ততা, যে ভাষণ আমি নিজে কিন্তু সেদিন উপস্থিত ছিলাম, ঢাকা ক্লাবের দেওয়ালে বসে সেই ভাষণ শোনার সৌভাগ্য আমার হয়েছে। চমৎকার একটা স্ট্র্যাটেজি নিয়ে উনি সেদিন এক্সপ্রেস করেছিলেন যে যা বলা সেটা ঠিকই বলেছেন। সেই স্বাধীনতার ডাক স্বচ্ছভাবে, একদম স্পষ্টভাবে ওইভাবে না দিলেও, এটা না করলে পরে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশিরা ঝাঁপিয়ে পড়বে, সেই আহ্বান ওখানে স্পষ্ট ছিল। কাজে এখানে যারা তখন আমরা ছিলাম, বা বাংলাদেশের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল, তাদের মধ্যে অবশ্যই একটা শ্রেণী তো চায় নাই বাংলাদেশের স্বাধীনতা। তারাই হয়তো এখন তাদেরই প্রশ্ন উঠেছে মুখ লুকানোর, কিংবা এটার আন্তর্জাতিক স্বীকৃতির সঙ্গে সঙ্গে তাদের নিজেদেরকে লজ্জিত মনে করা। আমি যার রাজনীতিতে তখন দীক্ষা নিয়েছিলাম, যিনি তখন আমার নেতা হিসাবে, জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তি হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন, আমি তার রাজনীতিটাও প্রতিষ্ঠিত করার একটা বিরাট বড় রিজন এবং কারণ আমার ছিল। এবং আমি জানতাম স্বাধীনতার ঘোষক হিসাবে তাকে প্রতিষ্ঠিত করতে হলে এই ৭ই মার্চের ভাষণের এই অন্তর্নিহিত সত্যটাকে আমাকে সাপ্রেস করতে হবে। আই এম ফিলিং গিলটি, কারণ আমি জানি যে এই সত্য কোনো দিন চাপা থাকবে না, বেরিয়ে আসবে। কিন্তু তারপরেও সেই রাজনীতির শিকার আমি যে হয়েছি, এটা আমার বলতে দ্বিধা নেই। কিন্তু এটাও বলতে চাই যে আজকে বিএনপিকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটা শক্তি হিসাবে চিহ্নিত করা হয়, সেটাও কিন্তু ঠিক হবে না।